যেমন আপনি দেখেছেন, অরিন্দম একটি সাধারণ খামারে একদিন একটি ঝলমলে সোনার বোতল আবিষ্কার করেছিল। সেই বোতলের অন্তরে বন্দী ছিল কমলা, এক প্রাচীন জিনি যার শক্তি আকাশ ছুঁয়ে যেতে সক্ষম। কিন্তু এক ভয়াবহ ভুল আবারও ধ্বংস ডেকে আনে। কমলার জাদুকরী ভুলের কারণেই তার প্রিয় দাদি চিরতরে অদৃশ্য হয়ে যান। ক্রোধ, শোক আর বেদনায় ডুবে গিয়ে অরিন্দম আজও সেই ক্ষত থেকে মুক্ত হতে পারেনি। তবে অরিন্দমের শেষ ইচ্ছা ছিল কমলাকে আজীবন তার দাসী বানিয়ে রাখা। এইভাবেই গড়ে উঠল এক অনন্য জুটি, অরিন্দম ও কমলা। তাদের সামনে খুলে গেল এক নতুন পথ, যেখানে প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করছিল নতুন গোপন রহস্য আর অচেনা বিপদ। সূর্যের প্রথম রশ্মি যখন মাঠে পড়ল, বাতাসে আজ এক অদ্ভুত অস্থিরতার ছায়া ভেসে উঠল। অরিন্দম কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে তার ছোট্ট খামারের দিকে এগিয়ে চলল। তার মুখে তখনও দাদির স্মৃতির ভার গভীরভাবে আঁকড়ে ছিল, কিন্তু কমলার অলৌকিক শক্তি তার হৃদয়ে যেন এক নতুন আলো জাগিয়ে তুলছিল। খামারের ধারে পৌঁছতেই তার বুক কেঁপে উঠল। গতকাল পর্যন্ত যেখানে সবুজ ফসল দুলছিল, আজ সেখানে গাছপালা ম্লান, শুকনো, প্রাণহীন। মনে হচ্ছিল যেন কেউ তার জীবন শক্তি চুরি করে নিয়েছে। মাটি ফেটে শুকিয়ে গেছে, আকাশে নেই একটি মেঘের টুকরো। অরিন্দমের হৃদয় হতবাক হয়ে গেল। চারপাশে তাকিয়ে সে বুঝতে পারল, গ্রামের শান্তি যেন হঠাৎ ছিন্ন হয়ে গেছে। সে কাঁপা হাতে পকেট থেকে সোনার বোতলটি বের করল, যার আভা সূর্যের আলোকে ছাপিয়ে উঠছিল। আলতো করে বোতলটি ঘষতেই ধোঁয়াশার মতো কুণ্ডলি পাকিয়ে ভেসে উঠল কমলা। কমলার মুখ আজও সমান রহস্যময়। তার নীল চোখগুলো জ্বলজ্বল করছিল তারার মতো, তবে সে চোখের গভীরে ছিল অদম্য দুঃখের ছায়া। সময় নষ্ট না করে অরিন্দম অনুনয় করে বলল, কমলা, আমার ফসল মরছে। তুমি কি এমন বৃষ্টি নামাতে পারো যা আমার খামারে আবার জীবন ফিরিয়ে আনবে? কমলা মৃদু হাসল, যেন সে অরিন্দমের সেই নির্দোষ আকুতি বুঝতে পারছিল। মাঠের জল চোখের পলকে শুকিয়ে গেল, আর ম্লান গাছগুলি আবার সবুজ হয়ে উঠল। আবারও চারদিকে প্রাণ ছড়িয়ে পড়ল। অরিন্দম দৌড়ে গিয়ে নিজের ফসলের কাছে দাঁড়াল এবং গাছপালা স্পর্শ করল। তিনি অবাক হয়ে দেখলেন, গাছগুলি শুধু বেঁচে ওঠেনি, বরং আগের চেয়ে আরও সবল ও সবুজ হয়েছে। উদ্ভিদের পাতাগুলি সূর্যের আলোয় এমনভাবে ঝলমল করছিল যেন তা অরিন্দমের আশা আকাঙ্ক্ষার প্রতিবিম্ব দেখাচ্ছে। অরিন্দমের মুখে আনন্দ ফিরে এলো। তিনি কমলার দিকে তাকিয়ে হেসে বললেন, এখন আমার হাতে এমন এক শক্তি এসেছে যা দিয়ে আমি সব কিছু করতে পারি। তার অন্তর ভরে উঠল স্বপ্নে। অরিন্দম ভাবতে লাগলেন, কমলার সাহায্যে তিনি কেবল নিজের খামারকে রক্ষা করবেন না, বরং তার প্রিয় দাদিকেও আবার ফিরিয়ে আনতে পারবেন। দুজনেই হাসতে হাসতে বাড়ির পথে হাঁটল। অরিন্দমের হৃদয় আনন্দে পূর্ণ হয়ে উঠেছিল, কিন্তু তিনি বুঝতে পারলেন না এই সুখী শিগগিরই গ্রামে এক নতুন ঝড় ডেকে আনবে। ওই গ্রামে এক ব্যক্তি ছিলেন যার নাম শুনলেই মানুষের মুখে ঘৃণা ও ভয়ের ছাপ ফুটে উঠত। তার নাম ছিল ভানু। ভানুর ক্ষেতজমিগুলিও ছিল গ্রামের সবচেয়ে অনুর্বর, কারণ তিনি কঠোর পরিশ্রমের চেয়ে সর্বদা ধূর্ততার উপর নির্ভর করতেন। লোকেরা বলত যে তিনি রাতে বনে অদ্ভুত উপাসনা করেন এবং সম্ভবত কিছু কালো জাদু সম্পর্কে জ্ঞানী। একই সকালে যখন অরিন্দম আবার তার ফসল সবুজ দেখে খুশি হয়েছিল, তখন ভানুও তার খামারের দিকে গেল। তার ফসলও বৃষ্টিতে ডুবে গিয়েছিল এবং ক্ষেতগুলি কাদা দিয়ে ভরা ছিল। ভানুর মন সন্দেহে ভরে উঠল। তিনি ভাবলেন, এটা এত সহজ কিছু হতে পারে না। এক অনাথ ছেলে, যার না টাকা আছে না বিশেষ কোনো উপায়, তার ফসল এত ভালো কিভাবে হতে পারে? ভানুর চোখ সংকুচিত হল, আর তার মনে এক বিপজ্জনক ধারণা জন্ম নিল। ভানু গোপনে অরিন্দমের বাড়ির দিকে রওনা দিল। সে জানত অরিন্দম একাই থাকে, তাকে সাহায্য করার মতো কেউ নেই। সূর্য তখন ডুবে যাচ্ছিল, গ্রামের রাস্তাগুলো নির্জন হয়ে গিয়েছিল। ভানু অরিন্দমের বাড়ির বাইরে লুকিয়ে জানালা দিয়ে উকি দিল। ভিতরে যা দেখল তাতে তার শ্বাস বন্ধ হয়ে এলো। অরিন্দম কথা বলছিল এক মেয়ের সঙ্গে, যাকে ভানু আগে কখনো গ্রামে দেখেনি।
সেই মেয়েটির নীলাভ ত্বক আর জলজলে চোখ কোনো মানুষের মতো ছিল না। অরিন্দম আর মেয়েটি হাসছিল। হঠাৎ মেয়েটি আঙুল নাড়ল, আর মুহূর্তেই বাতাস থেকে একটি টেবিলে প্রচুর খাবার উপস্থিত হল। ভানুর চোখে চমক আর লোভ একসঙ্গে জ্বলে উঠল। তারপর সে দেখল মেয়েটির শরীর আস্তে আস্তে ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে, এবং সেই ধোঁয়া গিয়ে বন্দী হচ্ছে একটি সোনার বোতলের ভেতর। ভানুর মাথা ঘুরপাক খেতে লাগল। সে নিশ্চিত হয়ে গেল এটি কোনো জাদুকরি বা ভূত যে ফাঁদে ফেলে অরিন্দমকে বেঁধে রেখেছে। কিন্তু তার লোভী মন সেই বোতলটির দিকেই আকৃষ্ট হচ্ছিল। তিনি অনুভব করেছিলেন যে যদি তিনি সেই বোতলটি অর্জন করতে পারেন, তবে তার প্রতিটি ইচ্ছাই যেন এক অজানার মতো পূর্ণ হতে পারে। ভয় আর লোভের দোলাচলে তিনি দুলছিলেন, কিন্তু অবশেষে লোভ ভয়কে দমন করল। তিনি সিদ্ধান্ত নিলেন যে কোনো মূল্যে তাকে সেই বোতলটি চুরি করতেই হবে। ইতিমধ্যেই গভীর রাত নেমেছে। গ্রামের সরু রাস্তাগুলি অন্ধকারে ডুবে আছে। কেবল চাঁদের আলোই মাঠে পড়ে হালকা রূপালী আভা ছড়িয়ে দিচ্ছে। ভানু তার বাড়িতে ফিরলেন বটে, কিন্তু তার মন বারবার সেই সোনার বোতলের চারপাশে ঘুরছিল। তিনি ভেবেছিলেন অরিন্দম তো একেবারে নির্দোষ একটি ছেলে, তাকে প্রতারণা করা তার জন্য খুব কঠিন হবে না। তবে একটি ভয়ও তাকে কুরে কুরে খাচ্ছিল। যদি বোতলের ভেতরের প্রাণীটি সত্যিই কোনো ডাইনি বা অশুভ শক্তি হয়, তবে কি হবে? কিন্তু লোভের কাছে সেই ভয়ও হেরে গেল। ভানু ধীরে ধীরে একটি পরিকল্পনা আঁকতে শুরু করলেন। তিনি স্থির করলেন পরের রাতেই অরিন্দমের বাড়িতে ঢুকে বোতলটি চুরি করবেন। অন্যদিকে অরিন্দম তার ছোট্ট কুঁড়ে ঘরে বসে কমলার সঙ্গে গল্প করছিলেন। কমলা গাকে তার অতীতের অজস্র কাহিনী শোনাচ্ছিলেন। কিভাবে তিনি সূর্যবংশের রাজাদের সহায়তা করেছিলেন, আবার কিভাবে নিজের দয়া ও করুণা কারণে অদ্ভুত বিপদে জড়িয়ে পড়েছিলেন। অরিন্দম তার গল্প শুনে মুগ্ধ হয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি জানতেন না তার এই সুখ এবং কমলার শক্তি ইতিমধ্যেই গ্রামের বুক চিরে একটি নতুন ষড়যন্ত্রের জন্ম দিচ্ছে। ভানুর চোখ এখন একমাত্র সেই সোনার বোতলটির দিকে, আর তার অদম্য লোভ গ্রামকে ঠেলে দিচ্ছে এক অজানা বিপদের দিকে। এরপর কি হবে? ভানু কি সত্যিই সেই সোনার বোতলটি চুরি করতে পারবে? যদি তার ষড়যন্ত্র প্রকাশ পায়, তবে কি তিনি কমলার ক্ষমতাকে অরিন্দমের বিরুদ্ধে ব্যবহার করবেন, নাকি সেই শক্তি অরিন্দমকে এক গভীর সংকটে ফেলে দেবে? গ্রামের রহস্য আরও গভীর হতে শুরু করেছে, আর প্রতিটি পদক্ষেপেই নতুন এক হুমকি ঘনিয়ে আসছে।